আসসালামু আলাইকুম। একাদশ ব্যবসায় শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ স্যার। যাক, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো করোনা ভাইরাসের কারণে সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও জন্য আমরা ঘরে বসে আমরা আমাদের ছাত্র হিসেবে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে পড়াশোনা চালিয়ে যাই। তো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ যেহেতু ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান, এখান থেকে শিক্ষার্থীরা সর্বোচ্চ সুবিধা পাবে, সেটা সারা বাংলাদেশের শিক্ষার্থীরা প্রত্যাশা করে। তার একটি অংশ হিসেবে আজ থেকে শুরু হতে যাচ্ছে বা শুরু হয়েছে অনলাইন ক্লাস। তো তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আবার। আমাদের আজকের বিষয় হচ্ছে ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা প্রথম পত্রের 7ম অধ্যায়। তোমরা জানো 7ম অধ্যায় রাষ্ট্রীয় ব্যবসায় কি, ঠিক আছে না? আমরা রাষ্ট্রীয় ব্যবসা নিয়ে আলোচনা করব। সেই সাথে সাথে রাষ্ট্রীয় ব্যবসার কিছু কোন কোন বিষয়গুলো পড়ানো হবে সেগুলো আমরা স্ক্রিন শেয়ার দিয়ে আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। তো তোমরা প্রয়োজনীয় বিষয়গুলো নোট করে নিবে, ঠিক আছে? তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, জি, ঠিক আছে। আমরা আলোচনা করব 7ম অধ্যায় রাষ্ট্রীয় ব্যবসায়। আমরা 7ম অধ্যায় রাষ্ট্রীয় ব্যবসা পড়ে যে বিষয়গুলো আলোচনা করব, আমরা শিখতে পারবো, সেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায় কাকে বলে, রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য, রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য, তারপরে হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে আমরা ওয়াসা আলোচনা করব, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আলোচনা করব, বাংলাদেশ রেলওয়ে, তারপর হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। এর সাথে থাকবে 4র্থ পর্বে আমরা আলোচনা করব রাষ্ট্রীয় ব্যবসার যৌক্তিকতা আর হচ্ছে পিপিপি, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, এবং এর 3টি মডেল আছে, সেই মডেলগুলো আমরা আলোচনা করব। তো আজকে আলোচনা হবে শুধুমাত্র পর্ব 1, আজকের বিষয়। আমরা এই অধ্যায়টি শেষ করতে 4টি ক্লাস লাগবে। তাহলে চলো আজকের লেকচারের বিষয়বস্তুগুলো আমরা একটু। প্রথম প্রশ্ন ছিল রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে রাষ্ট্রীয় ব্যবসায় মালিকানার ভিত্তিতে ব্যবসার প্রকারভেদ আছে। এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী, সমবায়, রাষ্ট্রীয়। এগুলো হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠানের প্রকারভেদ। তো এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী যে ব্যবসায়ী বলি না কেন, ব্যবসার মূল উদ্দেশ্য কি বলো তো দেখি? মুনাফা অর্জন, রাইট। এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী, এই 3 প্রকার ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু মুনাফা অর্জন। কিন্তু প্রত্যেকটি ব্যবসায়ী এর কিছু বৈশিষ্ট্যগত দিক থেকে পার্থক্য রয়েছে, আলাদা আলাদা রয়েছে। তো আমরা এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী ব্যবসার প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তো মুনাফা অর্জন হওয়ার কারণে, ওদের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন হওয়ার কারণে জনকল্যাণের দিকটি অনেক সময় উপেক্ষিত হয়ে যায়। তো প্রত্যেকটি দেশে সরকার চিন্তা করেন এবং কাজ করেন জনকল্যাণের উদ্দেশ্যে। তো সরকার চিন্তা করেন যে যেহেতু মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত, এবং মুনাফা অর্জন করতে গিয়ে জনগণের স্বার্থ অনেক সময় বিঘ্নিত হয়, তা জনগণের স্বার্থ কিভাবে রক্ষা করা যায় তার জন্য সরকারি ব্যবসা প্রতিষ্ঠানের আবির্ভাব হয়েছে। যে ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, বরং বলতে দেখি জনকল্যাণ, রাইট। তাহলে আমরা কি বুঝতে পারছি? রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান এমন একটি ব্যবসা প্রতিষ্ঠান যেটি রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত অথবা বেসরকারি পর্যায়ে গঠিত হয়েছে এমন ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী সময় জাতীয়করণ করা হয়েছে। সব ব্যবসা প্রতিষ্ঠানই হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়ে থাকে জনকল্যাণের উদ্দেশ্যে। কিসের জন্য বলো দেখি? জনকল্যাণের উদ্দেশ্যে, রাইট, জনকল্যাণের জন্য প্রতিষ্ঠিত হয়ে থাকে। তো এই ব্যবসা প্রতিষ্ঠানের সংজ্ঞা যদি আমরা যাই,
যে রাষ্ট্র কর্তৃক গঠিত বা পরবর্তীতে জাতীয়করণকৃত কোনো ব্যবসার মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকলে তাহলে তাকে আমরা রাষ্ট্রীয় ব্যবসায় বলবো। তাহলে রাষ্ট্রীয় ব্যবসায় রাষ্ট্র সরাসরি প্রতিষ্ঠা করতে পারে, পরিচালনা করতে পারে, অথবা রাষ্ট্র যদি মনে করে কোনো একটি বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করলে, জাতীয়করণ করলে দেশের কল্যাণে বেশি ভূমিকা রাখবে, তখন সরকার এই বেসরকারি মালিকানায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে নেয়। বুঝতে পারছো সবাই? ওকে, তাহলে পরে আরেকটি হচ্ছে এরকম তাহলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি কি আছে? আমরা যদি খুব গুরুত্বপূর্ণ নাম করা প্রতিষ্ঠান যেগুলো জনকল্যাণে বেশি ভূমিকা রাখে সেগুলো হচ্ছে বিআরটিসি, ওয়াসা, বিসিআইসি, বিপিও, বিআর, বিপিসি, বিটিএমসি, বিজেএমসি, বিবি, টিসিবি। এগুলোর অনেকগুলোর ব্যাখ্যা আমরা পরবর্তী সময় ধাপে ধাপে আলোচনা করব। তাহলে রাষ্ট্রীয় ব্যবসার এই সকল ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। কি বুঝতে পারছো? তাহলে জনকল্যাণই যেহেতু প্রথম এবং প্রধান প্রায়োরিটি পেয়ে থাকে, সুতরাং এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো একটি দেশের জন্য অপরিহার্য দরকার আছে। তো আমরা বলছি যে বৈশিষ্ট্যগত দিক থেকে এক এক ব্যবসা প্রতিষ্ঠান এক এক ধরনের। আমাদের সেকেন্ড পয়েন্ট ছিল রাষ্ট্রীয় ব্যবসার তাহলে কি কি বৈশিষ্ট্যের কারণে অন্যান্য ব্যবসা থেকে আলাদা। জনকল্যাণের উদ্দেশ্যে গঠিত রাষ্ট্রীয় ব্যবসায় বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যের কারণে আমরা রাষ্ট্রীয় ব্যবসাকে একটি বিশেষ ব্যবসা প্রতিষ্ঠান বলবো। আচ্ছা, প্রথমটা হচ্ছে রাষ্ট্র কর্তৃক গঠিত। প্রথম বৈশিষ্ট্য দেখো, রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান এমন একটি ব্যবসা প্রতিষ্ঠান যে ব্যবসা প্রতিষ্ঠানটি সরকার কর্তৃক গঠিত হয়ে থাকে, পরিচালিত হয়ে থাকে, নিয়ন্ত্রিত হয়ে থাকে। এটি একটি বিশেষ হচ্ছে বৈশিষ্ট্য, যেটি সরকার কি করে, যে সরকার নিজে গঠন করে অথবা বেসরকারি পর্যায়ে গঠিত এমন ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তীতে জাতীয়করণ করা হয়। তার মানে এভাবেই একটি ব্যবসা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় ব্যবসায় পরিণত হয়। দেন হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা। রাষ্ট্রীয় মালিকানা মানে হচ্ছে রাষ্ট্র যেহেতু গঠন করে, পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে, সুতরাং এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে বলো তো দেখি? রাষ্ট্র বা সরকার, রাইট? হ্যাঁ, রাষ্ট্র যেহেতু যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করে তার মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ, তার মানে রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হচ্ছে সরকার বা জনগণ। 3 নম্বর হচ্ছে স্বাধীন আইনগত মর্যাদা। তোমরা জানো কোম্পানির নিজস্ব আইন রয়েছে, 1994 সালে কোম্পানি আইন, কিন্তু রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান এমন একটি ব্যবসা প্রতিষ্ঠান যার প্রত্যেকটির জন্য আলাদা আলাদা আইন তৈরি হয়, আলাদা আলাদা আইন তৈরি হয়, যে আইন এই ব্যবসা প্রতিষ্ঠানকে আলাদা মর্যাদা দান করে, আলাদা স্বাধীন সত্তা দান করে থাকে। 4 নম্বর হচ্ছে জনকল্যাণের উদ্দেশ্য। রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, বরং জনকল্যাণ। তো জনগণের উদ্দেশ্যেই যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়, সুতরাং জনগণের কল্যাণ কিভাবে হবে, জনগণের কল্যাণকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়ে থাকে। এরপর হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং পরিচালনা। তোমরা জানো রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পরিচালক পদে যারা থাকে, ব্যবস্থাপনা পরিচালক পদে, তাদের সবাই কিন্তু রাষ্ট্রীয়ভাবে নিয়োগপ্রাপ্ত। অর্থাৎ এই রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে রাষ্ট্রীয় অনেক বিভাগ থাকে, মন্ত্রণালয় থাকে। যেমন তুমি যদি বাংলাদেশ রেলওয়ের কথা চিন্তা করো, এই বাংলাদেশ রেলওয়ে নিয়ন্ত্রণ করে কে? রেল মন্ত্রণালয়। কোন মন্ত্রণালয় বলো? রেল মন্ত্রণালয়। রেল মন্ত্রণালয়। তো রেল মন্ত্রণালয়ে একজন মন্ত্রী থাকে, একজন সচিব থাকে, উপসচিব থাকে, আবার নিচে আরো পরিচালক থাকে। এরা সবাই সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত এবং এনারা প্রতিষ্ঠানের কল্যাণের জন্য পরিচালক পর্ষদ নিয়োগ করেন এবং সে অনুযায়ী পরিচালনা করে। তো এই সকল ব্যক্তি সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার কারণে, বুঝতে পারছো, সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার কারণে এরা সরকারের কাছে দায়বদ্ধ হয়ে থাকে। তাহলে কি কি পয়েন্ট? রাষ্ট্র কর্তৃক গঠিত, রাষ্ট্রীয় মালিকানা, স্বাধীন আইনগত মর্যাদা, জনকল্যাণের উদ্দেশ্য, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং পরিচালনা। হ্যাঁ, আরো পয়েন্ট আছে? কেউ লিখে নিচ্ছ? লিখে নাও, জাস্ট পয়েন্ট কোটা লিখে নাও।
ওকে, আমরা নেক্সট চলে যাচ্ছি। এরপরে হচ্ছে বৃহদায়তন প্রকৃতি। তোমরা জানো রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান একটি বৃহৎ প্রকৃতির। তার কারণ হচ্ছে যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের অনেক বেশি মূলধনের প্রয়োজন হয়, আকারে অনেক বেশি হয়, বেসরকারি পর্যায়ে সাধারণত সেখানে বিনিয়োগ করতে চায় না, সেই জায়গাগুলোতে রাষ্ট্রীয় ব্যবসায় বিনিয়োগ করে, কারণ আকার আকৃতি অনেক বড় হয়ে থাকে। চিরন্তন স্থায়িত্ব, এটি আইন অনুযায়ী গঠিত, সুতরাং এটি সহজেই বিলুপ্ত হয় না। এটি বিলোপ সাধন করতে চাইলেও আলাদা করে জাতীয় সংসদে বিশেষ অধ্যাদেশের বা আদেশ বা একটা আইন পাস করে তারপরে অর্ডারে এটি বিলোপ সাধন ঘটাতে হয়। সুতরাং জনকল্যাণের উদ্দেশ্য সাধনের জন্য এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত, সুতরাং যেন কারণে কোনো এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিলোপ সাধন ঘটে না। এরপর হচ্ছে মুনাফা সরকারি কোষাগারে জমাদান হয়। এখন কথা হচ্ছে যে যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান, এর মূল উদ্দেশ্য মুনাফার জন্য নয়, তারপরেও যে সকল ব্যবসা প্রতিষ্ঠান যে মুনাফা অর্জিত হয় সেটি সরকারি কোষাগারে জমা দিতে হয়। সরকারি কোষাগারে জমা হলে সেই অর্থ দিয়ে জনকল্যাণে কাজে লাগাতে পারে সরকার। এরপর হচ্ছে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা। তোমরা জানো যে কঠোর নিয়ম কানুন অনুসরণ করা। আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা মানে হচ্ছে যে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে, সরকারি কর্মকর্তা যারা রয়েছে, তাদের দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়, হওয়াকে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা বলে। তাহলে এই জায়গায় কারো কোনো প্রশ্ন আছে? আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা এটা একবার বলে। বলছে যে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের দ্বারা ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা। এখানে সরকারি নিয়ম কানুন অনুসরণ করে, সরকারি সকল নিয়ম কানুন অনুসরণ করে পরিচালনা করা, এটা নাম হচ্ছে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা। আর কারো? ওকে, তাহলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এবার আসলে দেখি রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য আমরা আলোচনা করব। সবগুলো উদ্দেশ্য আমরা দেখব যে জনকল্যাণ, রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য জনকল্যাণ, জনগণের জন্য হচ্ছে সর্বোচ্চ কল্যাণ সাধনকে প্রায়োরিটি দিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়। সুতরাং মুনাফা অর্জন এদের টার্গেট থাকে না। বুঝতে পারছো? যেমন হচ্ছে ধরো সরকারি যে সকল প্রতিষ্ঠান রয়েছে, তুমি যদি একটা বেসরকারি গাড়িতে বাড়িতে যাও তাহলে তোমার লাগবে 1000 টাকা, কিন্তু সরকারি যে গাড়িতে যদি যাও একই সার্ভিস পাচ্ছ, একই সেবা পাচ্ছ, কিন্তু তোমার ব্যয় হবে 500 টাকা টিকিট। আচ্ছা, কার ফ্যান সমস্যা করছে? ওকে, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন। তোমরা জানো অর্থনৈতিক ব্যবস্থা মানে হচ্ছে এক এক দেশে এক এক রকম অর্থনৈতিক ব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা। বুঝতে পারছো? তো অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন, কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো একচেটিয়া ব্যবসা করে যায়, যার ফলে হয় কি এরা অধিক মুনাফার আশায় জনগণের স্বার্থকে উপেক্ষা করে ওরা ব্যবসা কার্যক্রম পরিচালনা করে। এদের হাত থেকে বাঁচার জন্য মুক্তভাবে ব্যবসা পরিচালনা করার জন্য সরকারি অনেক ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়, যার ফলে একচেটিয়া মনোভাব সম্পন্ন যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এদের অবস্থা থেকে দেশকে মুক্তি দেওয়া সম্ভব হয়, ধনতান্ত্রিক অর্থ অবস্থা থেকে মুক্তি দেওয়া সম্ভব হয়। এরপর হচ্ছে সুষম শিল্পায়ন। তোমরা কি বুঝতে পারছো সুষম শিল্পায়ন মানে কি? সুষম শিল্পায়ন মানে হচ্ছে শুধুমাত্র শিল্প ব্যবস্থা একটা শিল্পকে প্রায়োরিটি না দিয়ে বা খুব অল্প সংখ্যক শিল্পকে প্রাধান্য না দিয়ে বরং সব শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা, এটা নাম হচ্ছে সুষম শিল্পায়ন। আর একটা হচ্ছে একটি বিশেষ অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান স্থাপন না করে বরং হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা। তো একটি অঞ্চলের একটি এলাকার শিল্প প্রতিষ্ঠানকে এলাকার উন্নয়নের জন্য কি করতে হবে, যে শিল্প প্রতিষ্ঠান স্থাপন যে এলাকায় থাকবে ওই এলাকার উন্নয়ন ঘটে। বুঝতে পারছো কি? তোমরা ক্লিয়ার? তোমাদের কাছে ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে বিশেষ একটি শিল্প স্থাপন না করে বা বিশেষ একটি এলাকায় শিল্প স্থাপন না করে বরং সবগুলো শিল্প স্থাপন করা এবং হচ্ছে সব জায়গায় শিল্প স্থাপন করার নাম হচ্ছে সুষম শিল্পায়ন।
কারণ হচ্ছে বেসরকারি পর্যায়ে যারা স্থাপন করে, যারা শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে, তারা যেখানে অবকাঠামোগত সুবিধা বেশি সেখানে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে, যার কারণে যেখানে উন্নত জায়গা সেখানে উন্নতি সাধন করে, আর যারা যে জায়গাগুলোতে শিল্প প্রতিষ্ঠান গঠন হয়নি সেখানে হয়ই না। তো সরকার ওই অঞ্চলগুলোতে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করার চিন্তা করবে। এই উদ্দেশ্য সাধন করার জন্য আমাদের রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান স্থাপিত হয়ে থাকে। সম্পদের সুষম বন্টন, তোমরা জানো যে রাষ্ট্রের যে সকল সম্পদ রয়েছে এই সম্পদের মালিক জনগণ। সুতরাং বাংলাদেশের প্রত্যেকটি লোক যেন রাষ্ট্রীয় সম্পদের হচ্ছে কি বলে সুফল ভোগ করতে পারে, তার জন্য রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা হয়। যেমন ধরো এই সুফলটা কিভাবে ভোগ করে? যেমন ধরো হচ্ছে তিতাস গ্যাস অথবা কয়লা খনি। তিতাস গ্যাসে যে গ্যাস উৎপাদন হয়, এই গ্যাস যদি বেসরকারি পর্যায়ে ছেড়ে দেওয়া হতো তাহলে তোমরা বোঝো, তোমরা যে দামে বাসা বাড়িতে গ্যাস পাচ্ছ তার চেয়ে দ্বিগুণ তিনগুণ দামে তোমাকে এই গ্যাসগুলো কিনতে হতো। তো এখন তুমি যেহেতু ওই সম্পদের উপর তোমার যেমন অধিকার আছে একজন গরিব মানুষ হিসেবে, একজন ধনী ব্যক্তিরও একই অধিকার রয়েছে, সবাই সমানভাবে ব্যবহার করবে। সুতরাং সবাই যেন এর সুফলটা ভোগ করতে পারে, তার জন্য আমাদের রাষ্ট্রীয় ব্যবসায় স্থাপন করতে হবে। তাহলে এই সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা আমাদের সরকারের হাতে রয়েছে, আর এভাবেই আমরা সম্পদের সুষম বন্টন করতে পারি। কি বুঝতে পারছো? আর শুধুমাত্র বেসরকারি পর্যায়ে যদি ছেড়ে দেওয়া হতো তাহলে ওরা নিজেদের মতো করে সম্পদগুলো বিক্রি করে এরা নিজেদের পকেট ভারী করত। তাহলে সেই হাত থেকে বাঁচানোর জন্য আমাদের রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানের গুরুত্ব অন্যরকম। ওকে, এরপর হচ্ছে সম্পদের সুষম বন্টন গেল। ভারী এবং মৌলিক শিল্প প্রতিষ্ঠান, তোমরা জানো যে বাংলাদেশে যে সকল ভারী মৌলিক শিল্প প্রতিষ্ঠান রয়েছে এই শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য যথেষ্ট জায়গা লাগে, অনেক অর্থ লাগে, অনেক শ্রমিক লাগে, এবং এখানে বিনিয়োগ করাটা অনেক ঝুঁকিপূর্ণ। তোমাকে বুঝতে পারছো? কয়েকটা বৈশিষ্ট্য দেখো। ভারী শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ করা অনেক ঝুঁকিপূর্ণ, অনেক অর্থের প্রয়োজন রয়েছে, এবং অনেক দেরিতে এর সুফল পাওয়া যায়। আর এ কারণেই বেসরকারি পর্যায় থেকে এগুলোতে বিনিয়োগ করে না, বিনিয়োগ করতে চায় না। তাহলে এই বেসরকারি পর্যায়ে বিনিয়োগ, হ্যাঁ ভারী শিল্প প্রতিষ্ঠান বলতে আমরা কোন শিল্প প্রতিষ্ঠানগুলোকে বুঝতে পারি? বলতেছি, এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে এ কারণেই সরকারিভাবে বিনিয়োগ করতে হয়। যেমন তুমি যদি ইস্পাত শিল্প কথা বলো, ইস্পাত শিল্প অথবা টাটা কোম্পানি রয়েছে, ভারতের টাটা কোম্পানি রয়েছে, টাটা কোম্পানি বুঝছো? রাইট, এগুলো তৈরি করেছে। হ্যাঁ, এগুলোর স্থাপন করতে অনেক অর্থের প্রয়োজন রয়েছে। তো বেসরকারি পর্যায়ে বা বাংলাদেশি বেসরকারি পর্যায়ে এই ধরনের উদ্যোক্তা বা সাহসী উদ্যোক্তা নেই বলেই বাংলাদেশে টাটার মতো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। তো আমরা ভারতে দেখবে যে সরকারিভাবে এই সকল ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে, এরপরে কি করে, এই ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ার বিভক্ত করে পরবর্তী সময় বেসরকারি পর্যায়ে বিক্রি করে এরা অর্থ তুলে নেয়। তো এই ভারী শিল্প প্রতিষ্ঠানগুলো স্থাপন করার কাজে সরকারি ব্যবসা প্রতিষ্ঠান উপযোগী। এরপরে একচেটিয়া ব্যবসায় রোধ, তোমরা জানো একচেটিয়া ব্যবসার রোধ করার জন্য সরকারি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। অর্থাৎ কেউ যদি এককভাবে ব্যবসা প্রতিষ্ঠান করতে না পারে, জনগণের স্বার্থ প্রতীক্ষা করে। যেমন তোমরা জানো যে গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেলের পাশাপাশি আমাদের সরকারি টেলিটক রয়েছে। তো টেলিটক কি করে, এদের সাথে পাল্লা দিয়ে জনগণকে অল্প খরচে সেবা দেওয়ার চেষ্টা করে থাকে। এরপরে আসো দেখি বিআরটিসির কথা বলো। তাহলে বিআরটিসিও কি করে? বিআরটিসি বেসরকারি মালিকানাধীন বাসগুলোর পাশাপাশি এরা অল্প টাকায় অল্প টিকিট ফিতে এরা চলাফেরার সুযোগ করে দেয়। মুদ্রা ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ, এই সকল, তার কারণ তোমরা জানো বাংলাদেশ ব্যাংক হচ্ছে ব্যাংকের অভিভাবক, কি তাই না? তো এই মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের প্রত্যেকটি দেশেই একটা করে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে, আর এই কেন্দ্রীয় ব্যাংকটা হচ্ছে মুদ্রা ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। কি বুঝতে পারছো? তাহলে এইটা যদি বেসরকারি পর্যায়ে ছেড়ে দেওয়া হতো তাহলে এই মুদ্রা বা এই ব্যাংক ব্যবস্থা অস্থিরতা দেখা দিত। এরপর আসলে দিকে প্রতিরক্ষা বা দেশ রক্ষা শিল্প পরিচালনা, তোমরা জানো দেশের অভ্যন্তরীণ এবং দেশের বাইরে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যে সকল শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয় এগুলোর হচ্ছে নিয়ন্ত্রণ রাষ্ট্রীয় পর্যায়ে থাকা উচিত।
কারণ হলো বেসরকারি পর্যায়ে ছেড়ে দিলে এটার দেশের হচ্ছে নিরাপত্তা বিঘ্নিত হবে, এখান থেকে উৎপাদিত পণ্য বহির্বিশ্বের শত্রুদের কাছে চলে যেতে পারে। এই জন্য রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়। গুরুত্বপূর্ণ ঔষধ, ভেষজ ক্ষতিকারক পণ্য নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ঔষধ যেগুলো জীবন রক্ষাকারী ঔষধ রয়েছে এগুলো উৎপাদনের ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকা উচিত। এবং ভেষজ ক্ষতিকারক পণ্য নিয়ন্ত্রণ, যেমন মদ, আফিম, গাঁজা, এগুলো প্রয়োজনে উৎপাদন করা হয়, কিন্তু এই উৎপাদন জন্য বেসরকারি পর্যায়ে ছেড়ে দিলে এরা মানে যা ইচ্ছা তাই করে ফেলবে। তো এর হাত থেকে বাঁচানোর জন্য আমরা এগুলো রাষ্ট্রীয় পর্যায়ে থাকা উচিত। এরপর হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। তোমরা জানো যত রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান স্থাপিত হবে এখানে অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়, অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়। সুতরাং এই কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এরপর হচ্ছে প্রাকৃতিক সম্পদের সৎ ব্যবহার। প্রকৃতিতে যে সকল সম্পদ পাওয়া যায়, যেমন তোমরা বলো হচ্ছে সাগর মহাসাগর বলো, কয়লা খনি বলো, তেল বলো, অথবা সুন্দরবনের প্রাকৃতিক যে সকল সম্পদ রয়েছে সম্পদগুলো যেন অপচয় না হয়, সৎ ব্যবহার হয়, সেজন্য আমাদের রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। যেমন গ্যাস খনি থেকে গ্যাস উত্তোলন করার জন্য তিতাস গ্যাস নামক একটি রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তাহলে এখান থেকেই এই সম্পদগুলো সৎ ব্যবহার হচ্ছে। এরপর আসলে দেখি পণ্যমূল্যের স্থিতিশীলতা। কারণ হলো বেসরকারি পর্যায়ে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি হয় আর সরকারি পর্যায়ে দাম স্থিতিশীল হয়। তোমরা জানো কিছুদিন আগে পেঁয়াজের যখন সংকট দেখা দিল তখন কিন্তু বাজার থেকে আমাদের পেঁয়াজ কিনতে হয়েছে কত টাকায় বলো তো দেখি? 200 থেকে 250 টাকায় কিনতে হয়েছে। কিন্তু টিসিবি, আমাদের ট্রেড কর্পোরেশন অফ বাংলাদেশ, এর মাধ্যমে জনগণকে কয় টাকায় পেঁয়াজ দেওয়া হয়েছে ওই সময়? 50 টাকা। রাইট। তার মানে 30 থেকে 50 টাকা। হ্যাঁ, এই 30 থেকে 50 টাকায় যখন দেওয়া হয় তখন বেসরকারি পর্যায়ে 200 টাকা থেকে আস্তে আস্তে কমতে গিয়ে আমরা 70 টাকা পর্যন্ত পেঁয়াজ পেয়েছি, কি তাই না? তাহলে এই যে পণ্যমূল্যের স্থিতিশীলতা রাখবার জন্য আমাদের এই রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান লাইক হচ্ছে টিসিবি এর মতো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। এরপর হচ্ছে নিরাপত্তা এবং গোপনীয়তা। তোমরা জানো যে যেসব রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান, কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষা করতে হয়, এগুলোর জন্য আমাদের রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। তাহলে এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা পরের পয়েন্টে চলে যাচ্ছি। আমরা কি কি জানলাম রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে, রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে, রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে হচ্ছে এর বৈশিষ্ট্য, রাষ্ট্রীয় ব্যবসার আর কি দেখেছি উদ্দেশ্য। এই যে 3টা পয়েন্ট আমরা পড়লাম, রাইট, এই 3 পয়েন্ট থেকে আমরা একটু সৃজনশীল প্রশ্ন কেমন হয় এবং তার উত্তর কেমন হওয়া উচিত সেটা দেখবো আমরা। কেমন? প্রশ্ন একটা পড়ে দেখি। ষাঁড়পুকুর বাংলাদেশের একটি অনুন্নত অঞ্চল। অবকাঠামো সহ অন্যান্য অসুবিধার জন্য, অবকাঠামো তোমরা জানো গ্যাস, পানি, বিদ্যুৎ, বিল্ডিং, তারপর হচ্ছে রাস্তাঘাট, এগুলো অবকাঠামোগত। অন্যান্য অসুবিধার জন্য ওই অঞ্চলে উল্লেখ করার মতো কোনো মিল কারখানা গড়ে ওঠেনি। তাই যেহেতু অসুবিধা তাই এগুলো গড়ে ওঠে নাই। তাই শুধু মুনাফার কথা না ভেবে দেশের সুষম উন্নয়নের জন্য ষাঁড়পুকুর অঞ্চলে মিল কারখানা গড়ে তোলার বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়। তাই শুধু মুনাফার কথা না ভেবে, আচ্ছা বলো দেখি কোন ব্যবসা প্রতিষ্ঠান মুনাফার কথা চিন্তা করে না? সরকারি সরকারি ব্যবসা প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান। রাইট, আমরা কিন্তু উত্তর পেয়েছি। এখন এর উপর ভিত্তি করে কি প্রশ্ন হতে পারে আমরা একটু দেখি। খেয়াল করো, প্রথম প্রশ্ন হচ্ছে সুষম শিল্পায়ন কাকে বলে? সুষম শিল্পায়ন একটি নির্দিষ্ট শিল্প প্রতিষ্ঠানকে অথবা একটি নির্দিষ্ট অঞ্চলকে প্রায়োরিটি না দিয়ে সমস্ত অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা এবং সমস্ত শিল্প প্রতিষ্ঠান স্থাপন করাকেই বলা হয় সুষম শিল্পায়ন। রাষ্ট্রীয় ব্যবসায় কিভাবে জাতীয় সম্পদ সুরক্ষা করে? খ নাম্বার, এর 2 পারা দিতে হবে। তোমরা জানো রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান, তাহলে তোমাকে লিখতে হবে রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হচ্ছে সরকার বা জনগণ। সুতরাং জনগণের স্বার্থ রক্ষা করে রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। তাহলে কি করতে হবে?
এরপরে সম্পদ সুরক্ষা করে কিভাবে? রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান যেমন হচ্ছে তিতাস গ্যাস, কয়লা খনি ইত্যাদি ব্যবসা প্রতিষ্ঠান যদি বেসরকারি পর্যায়ে ছেড়ে দেওয়া হতো, এই সকল খনি থেকে উত্তোলিত খনি এবং গ্যাস বেসরকারি পর্যায়ের মালিকরা বিক্রি করে নিজেদের পকেট ভারী করত। তাতে সাধারণ জনগণের স্বার্থ ক্ষুণ্ণ হতো বা সাধারণ জনগণ এই সম্পদগুলো ব্যবহার থেকে বঞ্চিত হতো। সুতরাং এই সম্পদগুলোর জন্য সুরক্ষা হয়, দেশের মানুষের কল্যাণে ব্যবহার করা হয়, তার জন্য রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। আর এইভাবেই রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান জাতির সম্পদ সুরক্ষা করে। 2 নম্বর পাবে। ক নম্বর দেখো, এবার উদ্দীপক ভিত্তিক। মালিকানার ভিত্তিতে সারপুকুর অঞ্চলে কোন ধরনের ব্যবসা সংগঠন উপযোগী? তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা কি হবে? রাষ্ট্রীয় ব্যবসা। রাইট। তাহলে তোমরা উত্তরটা লিখবে মালিকানার ভিত্তিতে শুরু হচ্ছে। মালিকানার ভিত্তিতে সারপুকুর অঞ্চলে রাষ্ট্রীয় ব্যবসা সংগঠন উপযোগী। দ্বিতীয় পারায় তোমরা লিখবে রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান কাকে বলে, কি জন্য প্রতিষ্ঠিত হয়। তৃতীয় পারায় লিখবে সারপুকুর যে একটা অনুন্নত অঞ্চল, অবকাঠামোগত অসুবিধা রয়েছে, তারপরেও মুনাফার কথা না ভেবে সেখানে একটি মিল কারখানা গড়ে তোলার বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যেহেতু অনুন্নত অঞ্চলে ব্যবসা প্রতিষ্ঠানের স্থাপন মুনাফার উদ্দেশ্য নয়, বরং জনকল্যাণের উদ্দেশ্যে ব্যবসা প্রতিষ্ঠানের স্থাপন রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য, তাই এই মালিকানার ভিত্তিতে উদ্দীপকে মালিকানার ভিত্তিতে রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান গঠন উপযোগী হবে। 3টা প্যারা আমি কিন্তু দিয়েছি। এরপর আসো দেখি কি আছে। সারপুকুর অঞ্চলে পরিকল্পিত ব্যবসা প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্যই হবে জনকল্যাণ। আচ্ছা বলো দেখি, রাইট, জনকল্যাণ হবে কিনা? রাইট। কারণ হচ্ছে সারপুকুর একটি অনুন্নত অঞ্চল, এই অঞ্চলে অবকাঠামোগত সুবিধা নেই, এরপরেও রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান ওইখানে মুনাফার কথা চিন্তা না করেই জনকল্যাণের জন্য ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেছেন। যার ফলে হবে কি, ওইখানের অনেক লোকের কর্মসংস্থান হবে, বেকার লোকদের কর্মসংস্থান হবে, জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে বা ইনকাম বৃদ্ধি পাবে। ওদের নিজেদের যখন একজন মানুষের জীবন ইনকাম বৃদ্ধি পায়, অঞ্চলের মানুষগুলোর ইনকাম বৃদ্ধি পায় বা অর্থ ইনকাম বৃদ্ধি পায়, ওই অঞ্চলে মানুষের জীবনযাত্রা উন্নত হয়, ওদের চাহিদা বেড়ে যায়। এগুলো ওই অঞ্চলের মানুষের জীবনযাত্রাকে উন্নত করে। কি বুঝতে পারছো? তাহলে আমরা সংক্ষেপে উত্তর বলছি, সারপুকুর অঞ্চলে পরিকল্পিত ব্যবসা প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হবে জনকল্যাণ বলে আমি মনে করি। কি ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? আচ্ছা, জায়েদ বুঝতে পেরেছো? বুঝতে পারছি স্যার। রাকিব? জি স্যার। প্রান্ত বুঝতে পেরেছো? ওকে, তাওসিফ? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে তোমরা বাসায় কি করবে? আজকের এই লেকচার থেকে আমরা বাসায় কি করব? বাড়ির কাজ থাকবে হচ্ছে হ্যাঁ, বাড়ির কাজ থাকবে হচ্ছে আমরা যে পর্ব 1 আলোচনা করলাম, বৈশিষ্ট্য উদ্দেশ্য আলোচনা করেছি, এটা ভালো করে বাসায় প্র্যাকটিস করতে হবে। তোমাদের বইতে যে এর রিলেটেড যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর তোমরা দেখবে। এই লেকচারটি আপলোড হবে অবশ্য তোমাদের ইউটিউবে। জাস্ট হচ্ছে ইউটিউবে সার্চ করবে #HRINQ, তাহলে পেয়ে যাবা। তাহলে তোমাদের এই লেকচার থেকে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে তোমরা বাসায় ভালো করে পড়াশোনা করো, ইনশাআল্লাহ বাসায় থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের বৃহস্পতিবার আছে বেলা 1টায়। সেই ক্লাসে যথাসময়ে উপস্থিত থাকবে আশা করে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে লেকচার এখানে শেষ করছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।